ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 15তম পর্ব। রোমান সেলজুকদের সঙ্গে সংঘর্ষ। এশিয়া মাইনর অঞ্চলে অবস্থিত রোমান সেলজুক রাষ্ট্রের সুলতান কিলিজ আরসালান সুরক্ষিত নিকিয়া নগরীকে তার রাজধানী নির্বাচন করেছিলেন, আর তাই তার মূল সামরিক শক্তি মূলত নিকিয়া কেন্দ্রিক ছিল। এ কারণে ক্রুসেডাররা নিকিয়া থেকেই তাদের অভিযান শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দেশ্য পরিষ্কার, পেছনে যেন শত্রু পক্ষের বড় কোনো শক্তি থেকে না যায় এবং বাইজেন্টাইনদের রসদ সরবরাহ ব্যবস্থা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। নিকিয়া জয় করার লক্ষ্যে ক্রুসেডার বাহিনী যাত্রা শুরু করে। মুসলিম নগরীটি অবরোধ করার জন্য তাদের সঙ্গে বাইজেন্টাইন বাহিনীর একটি ক্ষুদ্র অংশ ছিল। বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস কমুনিনোস এই যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে সহায়তা করার জন্য অবরোধে সহায়ক বাড়ি বাড়ি যন্ত্রপাতি ও প্রচুর অস্ত্রশস্ত্র প্রদান করেছিলেন। 1097 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নিকিয়ার উদ্দেশ্যে অগ্রযাত্রা শুরু হয়। প্রশ্ন হলো, ক্রুসেডাররা যখন নিকিয়া অভিমুখে ছুটে আসছে, রোমান সেলজুক রাষ্ট্রের সুলতান প্রথম কিলিজ আরসালান তখন কোথায়? তার অবস্থান সম্পর্কে জানার পূর্বে তার ব্যক্তিত্ব ও চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা গ্রহণ করা আমাদের জন্য সমীচীন হবে। কিলিজ আরসালান ছিলেন এশিয়া মাইনরের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সেলজুক নেতা। তার এই গুরুত্ব কেবল ব্যক্তিত্ব ও মর্যাদার কারণেই ছিল না, বরং তার শাসনামলে সংঘটিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাও এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল, যা এ অঞ্চলের মানচিত্রে আমূল পরিবর্তন সৃষ্টি করেছিল। তার পিতা সোলাইমান বিন কুতুলমিশ ছিলেন রোমান সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিলিজ আরসালান তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে রণক্ষেত্রে প্রচণ্ড বিক্রম এবং প্রশাসন ও যুদ্ধক্ষেত্রে সুপরিকল্পনার গুণ লাভ করেছিলেন। এ কারণেই মাত্র 17 বছর বয়সে রোমান সেলজুক রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেও সে সময় তিনি পুরো এশিয়া মাইনর অঞ্চলের প্রধান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তবে এই অত্যুচ্চ প্রশাসনিক ও সামরিক দক্ষতা সত্ত্বেও আমরা তার জীবনে সুস্পষ্ট কোনো ইসলামী চেতনা কিংবা মুসলমানদের একতাবদ্ধ করার স্পৃহা ও আগ্রহ লক্ষ্য করিনি। তার মূল লক্ষ্য ও স্বপ্ন ছিল আপন রাজ্য পরিধি এবং অনুসারী সংখ্যা বৃদ্ধি করা। এ কারণে আমরা তার জীবন ইতিহাসে দেখতে পাই যে তিনি তার প্রতি শত্রু ভাবাপন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সংঘর্ষ ও লড়াইয়ে জড়াতে সামান্যতম দ্বিধা করেননি, হোক সেই প্রতিপক্ষ মুসলমান, হোক তার মতোই বৃহত্তর তুর্কি বংশোদ্ভূত, এমনকি খোদ সেলজুক পরিবারভুক্ত। এ জাতীয় সাম্রাজ্যবাদী লালসার কারণে অনেক সময় তিনি তার প্রকৃত বিপদও অনুমান করতে পারতেন না। এ কারণে কখনো তিনি মারাত্মক বিপদকেও অবহেলা করতেন, আবার অনেক সময় সাধারণ সমস্যাকেও কঠিন গুরুত্ব দিতেন, যা তার মতো দক্ষতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে অত্যন্ত বিরল। এর একমাত্র কারণ সম্ভবত এই যে তিনি কখনোই মুসলমানদের কল্যাণ চিন্তা করতেন না, সর্বদাই প্রথমে চিন্তা করতেন নিজের স্বার্থের কথা। নিকিয়ার পতন। মূল প্রশ্নে ফিরে আসি। সুবিশাল ক্রুসেডার বাহিনী যখন রোমান সেলজুক রাষ্ট্রের রাজধানী নিকিয়া দখলের জন্য দিয়ে আসছিল, তখন কোথায় ছিলেন প্রথম কিলিজ আরসালান? তিনি তখন রাজধানীর বাইরে ছিলেন। কেবল বাইরে নয়, বরং রাজধানী হতে 900 কিলোমিটার অধিক দূরে ছিলেন। তিনি তখন নিকিয়া হতে পূর্ব দিকে অবস্থিত আর্মেনিয়া জনগোষ্ঠী অধ্যুষিত মালাতিয়া নগরী অবরোধে ব্যস্ত ছিলেন। নগরীটির কর্তৃত্ব নিয়ে তার সঙ্গে এ অঞ্চলের আরেক মুসলিম নেতা গাজী বিন দানিশমান্দের বিরাট দ্বন্দ্ব চলছিল। গাজী বিন দানিশমান্দ ছিলেন এশিয়া মাইনর অঞ্চলের উত্তর পূর্ব অংশ শাসনকারী একজন তুর্কি মুসলিম নেতা। নতুন নতুন অঞ্চলে রাষ্ট্র বিস্তৃতির এই সর্বনাশা নেশার কারণে অত্যন্ত ভয়ানক শত্রু ক্রুসেডারদের বিষয়ে কিলিজ আরসালান বিশেষ মনোযোগী ছিলেন না, বরং তিনি যখন জানতে পারেন যে ক্রুসেডার বাহিনীগুলো বিলম্ব করে কনস্টান্টিনোপল অভিমুখে রওনা হয়েছে, তখন তিনি ধারণা করেন যে এ বাহিনীগুলো পূর্বে আগত বাহিনীগুলোর ন্যায় সাধারণ ও অপেশাদার বাহিনী হবে। এ কারণেই তিনি আশা করেছিলেন যে ইতিপূর্বে তিনি যেভাবে অতি সহজে ওয়াল্টার ও পিটারের বাহিনীকে পরাভূত করেছিলেন, এবারও তার বাহিনীর ক্ষুদ্র একটি অংশ দিয়েই তাদেরকেও সহজে পরাভূত করতে পারবেন। এছাড়া তিনি দ্রুত বাইজেন্টাইন সম্রাট
প্রথম অ্যালেক্সিয়াস কমনিনুসের একটি কৌশল দ্বারাও প্রবঞ্চিত হয়েছিলেন। সম্রাটের প্রেরিত কয়েকজন গুপ্তচর কিলিজ আরসালানকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে ক্রুসেডার বাহিনীর সমূহের সেনাপতিদের সঙ্গে সম্রাটের বিরোধ এমন জটিল পর্যায়ে উপনীত হয়েছে যার আশু সমাধান সম্ভব নয়, আর তাই সম্রাট কিছুতেই এসব ক্রুসেডারদের বসফরাস পাড়ি দিয়ে এশিয়া মাইনর অঞ্চলে পা রাখার অনুমতি দেবেন না। বাইজেন্টাইন সম্রাটের কৌশলে প্রভাবিত হয়ে কিলিজ আরসালান তার বাহিনীর তুলনামূলক ক্ষুদ্র একটি অংশকে রাজধানী নিকিয়ায় রেখে নিজে মূল বাহিনী নিয়ে দূরের মালাতিয়া নগরী অবরোধ করতে রওনা হয়েছিলেন। সুলতান কিলিজ আরসালানের প্রতারিত হওয়ার সম্ভাবনাটি এ কারণেও মজুদ মনে হয় যে তিনি তার স্ত্রী, 2 সন্তান এবং সমস্ত ধন সম্পদ নিকিয়াতে রেখে গিয়েছিলেন। তিনি যদি ক্রুসেডারদের তরফ থেকে কোনো প্রকার ক্ষতির আশঙ্কা করতেন তাহলে নিশ্চয়ই ভুলেও এমনটি করতেন না। কিলিজ আরসালান যখন রাজ্য বিস্তারের নেশায় সুদূর মালাতিয়া নগরীতে অবরোধে ব্যস্ত, এদিকে তখন তার রাজধানী অবরুদ্ধ। 490 হিজরি সনের 21 জুমাদুল উলা মোতাবেক 1097 খ্রিস্টাব্দের 6 মে তারিখে বিশাল ক্রুসেডার বাহিনী নিকিয়া অবরোধ করে। নিকিয়া নগরীর পশ্চিম দিকে 12 মাইল দীর্ঘ একটি হ্রদও ছিল, অথচ ক্রুসেডার বাহিনীর সঙ্গে কোনো নৌশক্তি ছিল না। তাই বাধ্য হয়ে তারা বাকি 3 দিক থেকে নগরী অবরোধ করে। অবরোধের 7 দিন অতিবাহিত হওয়ার পর ক্রুসেডাররা বাইজেন্টাইন সম্রাটের প্রদত্ত কামানের মাধ্যমে নগর প্রাচীর ও নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। প্রথম দিকে নগরবাসী কঠিন অবরোধের মুখেও দৃঢ়তা ও অবিচলতার পরিচয় দেয়। তারা বিষাক্ত তীর নিক্ষেপ করে ক্রুসেডারদের পাল্টা জবাব দিতে থাকে। ক্রুসেডাররা এর ফলে সমূহ ক্ষতির শিকার হলেও সামান্য ডিল না দিয়ে অবরোধ অব্যাহত রাখে। এরই মধ্যে কিলিজ আরসালানের কাছে রাজধানী আক্রান্ত হওয়ার এবং দ্রুত সাহায্য প্রেরণের বার্তা এসে পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে কিলিজ আরসালান তৎক্ষণাৎ মালাতিয়ার অবরোধ প্রত্যাহার করে রাজধানী অভিমুখে রওনা হন। নিকিয়া অভিমুখে কিলিজ আরসালানের যাত্রাপথ, কিন্তু পথের দূরত্ব ও দুর্গমতা তার দ্রুত প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এরই মাঝে সুচতুর বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস কমনিনুস তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশিষ্ট জেনারেল ও সামরিক সচিব ম্যানুয়েল বোটোমির্সকে তার প্রতিনিধি হিসেবে গোপনে নিকিয়াবাসীর কাছে প্রেরণ করেন। ম্যানুয়েল বোটোমির্স ক্রুসেডারদের হাতে নিকিয়ার পতন হওয়ার পূর্বেই বাইজেন্টাইন সম্রাটের কাছে নগরীটির কর্তৃত্ব সমর্পণ করে দেওয়ার জন্য নগরবাসীকে বুঝাতে থাকেন। তিনি তাদেরকে বুঝান যে ক্রুসেডাররা অত্যন্ত হিংস্র ও বর্বর প্রকৃতির। তাদের হাতে যদি নগরীর পতন ঘটে তাহলে তারা নগরীর সকল নাগরিককে হত্যা করবে। অবশ্য এই ভীতি প্রদর্শন বাস্তবেও সঠিক ছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি ক্রুসেডারদের হাতে বাইতুল মুকাদ্দাস সহ অন্যান্য যেসব নগরী পতন ঘটেছিল সব জায়গায় তারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। পাঠক মনে প্রশ্ন জাগতে পারে, বাইজেন্টাইন সম্রাট ক্রুসেডারদের না জানিয়ে গোপনে কেন মুসলমানদের সঙ্গে সমঝোতা করতে চেষ্টা করেছিলেন? এর উত্তর হলো, তিনি ক্রুসেডারদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছিলেন। তার ধারণা ছিল ক্রুসেড নেতৃবৃন্দ কনস্টান্টিনোপল চুক্তির দাবি মোটেও রক্ষা করবে না এবং পূর্বেও বাইজেন্টাইন সাম্রাজ্যের দখলে থাকা ভূখণ্ডগুলো জয় করার পর সম্রাটের হাতে সমর্পণ করবে না। বাইজেন্টাইন সম্রাটের প্রস্তাব নিকিয়ায় অবস্থানরত মুসলিম বাহিনী নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছিল। বিশেষ করে এ বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করছিল যে তিনি মুসলমানদের প্রাণ রক্ষার লুটতরাজ না করার এবং ক্রুসেডারদের হাত থেকে নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর বাইজেন্টাইন সম্রাট আরেকটি প্রতারণাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন এবং এর মাধ্যমে দুদিক থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের স্বার্থ বাস্তবায়ন করেন। তিনি অবরুদ্ধ নিকিয়া নগরীর জন্য সাগর পথে বিভিন্ন ইসলামী রাষ্ট্র হতে আগত ত্রাণ সাহায্য স্বেচ্ছায় নিকিয়ায় পৌঁছার সুযোগ করে দেন। অথচ তিনি চাইলেই শক্তিশালী বাইজেন্টাইন নৌবহরকে ব্যবহার করে এতে বাধা দিতে পারতেন। এর মাধ্যমে একদিকে তিনি ক্রুসেডারদের বুঝিয়ে দেন যে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে বাইজেন্টাইন সম্রাটের সহায়তা ছাড়া অগ্রসর হতে পারবে না। অপরদিকে তার এই পদক্ষেপে মুসলিম শিবিরও নিশ্চিন্ত হয় যে মুসলমানরা যদি তার হাতে নগরীর নিয়ন্ত্রণভার তুলে দেয়
তাহলে তিনি তাদের সঙ্গে কৃত প্রতিশ্রুতি রক্ষা করবেন। মুসলিম নেতৃবৃন্দ যখন করণীয় নির্ধারণে চিন্তা ভাবনায় ব্যস্ত, তার মধ্যেই কিলিজ আরসালান তার বাহিনী নিয়ে পৌঁছে যান। সেদিন ছিল 1097 খ্রিস্টাব্দের 21শে মে 490 হিজরি। নিকিয়ায় পৌঁছে তিনি শহরে প্রবেশের জন্য পথ করে নিতে ক্রুসেডার বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন, কিন্তু পরিতাপের বিষয় তার প্রচেষ্টা ব্যর্থ হয়। কিলিজ আরসালান অনুভব করেন যে তিনি এই অবরোধ কিছুতেই ভেদ করতে পারবেন না। একদিনের যুদ্ধেই কিলিজ আরসালান নিরাশ হয়ে পড়েন এবং রাজধানী নিকিয়াকে পরিণতি বরণের জন্য ফেলে রেখে দূরে সরে পড়েন। মুসলিম নগরী নিকিয়া তখন একদিকে ক্রুসেডার শক্তি, আরেকদিকে বাইজেন্টাইন রাষ্ট্র, যা তার দুই অংশের ফাঁকে আটকে পরিণতির প্রহর গুনছে। খেলা শেষ করতে বাইজেন্টাইন সম্রাট এবার তার শেষ চাল চালেন। তিনি তার শক্তিশালী নৌবহর প্রেরণ করে সাগরপথে নিকিয়া সহায়তা আগমনের পথ বন্ধ করে দেন। ফলে নিকিয়াবাসী কঠিন দুর্দশার শিকার হয়ে আসন্ন ধ্বংসের প্রহর গুনতে থাকে। তাদের প্রতিরোধ শক্তিও ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে। ক্রুসেডাররা আবারও মর্মে মর্মে বাইজেন্টাইন সম্রাটের ক্ষমতা ও গুরুত্ব উপলব্ধি করে। ধূর্ত ও চতুর বাইজেন্টাইন সম্রাটের গুরুত্ব উপলব্ধি করে মুসলমানরাও। আর তাই মুসলমানরা ক্রুসেডারদের হাতে নগরীর পতনের পূর্বেই সম্রাটের প্রস্তাব গ্রহণ করে নেয়। অবরোধ শুরুর 5 সপ্তাহ পর ক্রুসেডাররা হঠাৎ করেই একদিন দেখতে পায় নগর প্রাচীরের উপর বাইজেন্টাইন পতাকা উড়ছে। সম্রাটের প্রতিনিধি এসে সকলকে জানায় যে নগরটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অঙ্গে পরিণত হয়েছে। লুটতরাজ চালাতে পারে এই আশঙ্কায় ক্রুসেডার বাহিনীকে নগরীতে প্রবেশ করতে নিষেধ করা হয় এবং ম্যানুয়েল বোটোমিটসকে নিকিয়ার সামরিক প্রশাসক নির্বাচিত করা হয়। সম্রাট অ্যালেক্সিয়াস তার প্রতিশ্রুতি রক্ষার সিদ্ধান্ত নেন এবং মুসলমানদের নিরাপত্তা প্রদান করেন। বরং তিনি ঘোষণা করেন যে তিনি কিলিজ আরসালানের স্ত্রী, বোন ও 2 পুত্রকে কোনো বিনিময় ছাড়াই তার কাছে ফিরিয়ে দিতে প্রস্তুত আছেন। স্বাভাবিকভাবে ক্রুসেডাররা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তারা উপলব্ধি করে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নগরবাসীর প্রতি সম্রাটের উদার আচরণে তারা আরও বেশি বিক্ষুব্ধ হয়। ক্রুসেডাররা নিকিয়া গণহত্যা চালিয়ে অন্যান্য ইসলামী নগরীর অধিবাসীদের শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু তারা স্পষ্টতই অনুভব করে যে তারা লেনদেন করছে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন পোর খাওয়া এক শক্তিশালী নেতার সঙ্গে, যিনি নেতৃত্ব দিচ্ছেন এক সুপ্রাচীন সাম্রাজ্যের, যার শেকড় ইতিহাসের সুগভীর স্তরে প্রথিত। ফলে ক্রুসেডারদের চাওয়া আপাতত অপূর্ণই থেকে যায়। বাইজেন্টাইন সম্রাটও বাস্তবে তার অঙ্গীকার রক্ষা করেন। তবে আমার বিশ্বাস, কতিপয় ঐতিহাসিকদের এই বিশ্লেষণ মোটেও সঠিক নয় যে তিনি উদার ও উন্নত চরিত্রের দাবিতে এমনটি করেছেন। বরং আমার মনে হয় তিনি এ ঘটনাকে এশিয়া মাইনরের অন্যান্য ইসলামী নগরীর অধিবাসীদের অন্তরে প্রভাব সৃষ্টির জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। এমন ব্যাখ্যায় তার অতীত চরিত্র ও সামগ্রিক জীবন ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ক্রুসেডাররা যেমন ভীতি সঞ্চারের মাধ্যমে ভবিষ্যৎ জয় করতে চাচ্ছিল, বাইজেন্টাইন সম্রাট তেমনি প্রীতি সৃষ্টির মাধ্যমে আগামীর সংগ্রামে জয়ী হতে চাচ্ছিলেন। ক্রুসেডাররা যদি ধর্ম পরিচয়ে পার্থক্য থাকা সত্ত্বেও আর্মেনীয়দের সঙ্গে সহযোগিতা বিনিময় করতে পারে, তিনি কেন মুসলমানদের সঙ্গে সহযোগিতা বিনিময় করবেন না? এ তো স্বার্থের যুদ্ধ, জয়ী হওয়ার লড়াই, সাম্রাজ্যবাদের নেশা। এর আরেকটি প্রমাণ হলো কিছুদিন পরেই কুনিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস কমিনিনোস কিলিজ আরসালানের স্ত্রী ও 2 পুত্রকে নিয়ে এশিয়া মাইনরের পশ্চিমাঞ্চলে মিসিয়া, ইউনিয়া ও লিদিয়া অভিমুখে চলে যান এবং বন্দীদের ও এসব অঞ্চলের নাগরিকদের নিরাপত্তা প্রদানের বিনিময়ে অঞ্চলগুলোর কর্তৃত্ব লাভের জন্য দর কষাকষি শুরু করেন। তার এই পরিকল্পনা সফল হয় এবং প্রতিরোধ ব্যতি রেখেই তার হাতে নগরীগুলোর কর্তৃত্ব তুলে দেওয়া হয়। বরং অল্প কিছুদিনের মধ্যেই এশিয়া মাইনরের পশ্চিমাঞ্চলের সবগুলো নগরী বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে চলে যায়। এটি একটি সুস্পষ্ট বাস্তবতা যে সমকালীন মুসলিম উম্মাহ তখন প্রচণ্ড দুর্বলতার কাল অতিক্রম করছিল এবং দ্রুত পতনের দিকে ধাবিত হচ্ছিল। আর এ সুযোগে ক্রুসেডার বাহিনী ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মাঝে এক উত্তেজনাকর প্রতিযোগিতা চলছিল বিশাল এক পরিত্যাজ্য সম্পত্তির বন্টন নিয়ে, আর তা হলো মুসলমানদের পরিত্যাজ্য সম্পদ। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস।
আজকে 15তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।